নমস্কার, আমার আরও একটা ভিডিওতে ট্রাভেল উইথ শর্মিষ্ঠা চ্যানেলে সকলকে স্বাগত। আমি এখন রয়েছি মথুরা স্টেশনে। আমরা মথুরা ট্যুর করে এবার যাব এখান থেকে নিউ দিল্লি। আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে হাওড়া থেকে বেশ কিছু ট্রেন পেয়ে যাবেন। পূর্বা এক্সপ্রেস, হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস, এছাড়াও শিয়ালদা স্টেশন থেকেও পেয়ে যাবেন শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। আমি আজ আমার ভিডিওর মাধ্যমে আপনারা যারা দিল্লি ঘুরতে আসার প্ল্যান করছেন তারা কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, লোকাল সাইট সিইংই বা কিভাবে করবেন, বাসে করে যদি ঘুরতে চান লোকাল সাইট সিইং কিভাবে বুক করবেন, কোথায় খাবেন, সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের দেব। আর হ্যাঁ, দিল্লিতে থাকলে কেনাকাটাও সবাই করে থাকেন, সেই তথ্যও কিন্তু থাকছে আমার আজকের ভিডিওতে। তাই যাদের দিল্লি ভ্রমণের প্ল্যান রয়েছে তারা আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। আমরা দিল্লি পৌঁছে গিয়েছি বেলা 11টা নাগাদ। আমরা মথুরা জাংশন থেকে যে ট্রেনটা ধরে এলাম বেলা 11টা নাগাদ দিল্লি এসে পৌঁছে গিয়েছি। দিল্লিতে এসে পৌঁছানোর পরে এই হলো নিউ দিল্লি স্টেশন। নিউ দিল্লি স্টেশনে এসে আমরা নেমেছি। এই গেট নাম্বার 1 দিয়ে বেরিয়েই পাহাড়গঞ্জ এলাকায়, একদম নিউ দিল্লি স্টেশনের গেট নাম্বার 1 এর পাশেই পাহাড়গঞ্জ এলাকা। পাহাড়গঞ্জে আমরা একটা হোটেল নিয়েছি। পাহাড়গঞ্জে কিন্তু অনেক হোটেল পাবেন থাকার জন্য, বিভিন্ন রকম বাজেটের। এখানে মোটামুটি হোটেল ভাড়া 1000 থেকে 1500 টাকার মধ্যে, নন এসি এসি যেটাই নেবেন 1000 থেকে 1500-র মধ্যে হয়ে যাবে। গেট দিয়ে বেরোলেই দেখতে পাবেন এই টুরিস্ট পুলিশ বুথ আছে। যদি কোনো সমস্যা হয় টুরিস্টদের, তার জন্য এই বুথটা করে রাখা হয়েছে। আর এই পাশ দিয়ে যে রাস্তাটা বাঁ দিকে চলে গেছে সেইটা দিয়ে গেলেই রয়েছে নানান হোটেল। এই রাস্তাতেই পেয়ে যাচ্ছেন পাহাড়গঞ্জ এলাকার হোটেল। এছাড়াও দিল্লির অন্যান্য সাইডেও কিন্তু প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। আর যদি কোথাও যেতে চান এখান থেকেই কিন্তু প্রচুর অটো যাতায়াত করছে, পেয়ে যাবেন। আর এরপরে দিল্লি ট্যুর কিভাবে করবেন, দিল্লির লোকাল সাইট সিইং সেই সংক্রান্ত তথ্যও কিন্তু আমি দিতে চলেছি আমার এই ভিডিওর মাধ্যমে। গেট নাম্বার 1 দিয়ে বেরোলেই পেয়ে যাবেন ই রিক্সা। আমরা ই রিক্সা করে 10 টাকা করে ভাড়া দিয়ে চলে এলাম রামকৃষ্ণ মিশনে। যারা রামকৃষ্ণ মিশনে আসতে চাইছেন খুব সহজেই কিন্তু পাহাড়গঞ্জ থেকে পৌঁছে যেতে পারেন রামকৃষ্ণ মিশনে। আমি যাব, একটু ঠাকুরকে দর্শন করব, তারপরে আবার আশপাশটা ঘুরে দেখব। সুন্দর সাজানো গোছানো নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে ঠাকুরের এই মন্দিরটি। প্রবেশ করলাম মন্দিরের ভেতরে, যেখানে রয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। মন্দির দর্শন করেই আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য সরোজিনীনগর মার্কেটের উদ্দেশ্যে। একটা অটো বুক করে নিয়েছি, অটোতে করেই যাচ্ছি সরোজিনীনগর মার্কেট। দিল্লি শহরের রাস্তাঘাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর চারিদিকে গাছপালা দিয়ে সাজানো, তাই এই রাস্তা ধরে চলতে মন্দ লাগছিল না। আমরা চলে এলাম সরোজিনী মার্কেটে। এই মার্কেটে কিন্তু দিল্লির বেশ বড় মার্কেট, সেই কারণেই এখানে চলে আসা। আমি মার্কেটে একটু ঘুরে দেখবো। দিল্লির সরোজিনীনগর মার্কেট নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। সরোজিনীনগর মার্কেটটাও বেশ বড় একটা মার্কেট, তবে আমি এখানে বেশি দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। দিল্লিতে প্রচুর মার্কেট আছে, সরোজিনীনগর মার্কেটটা একটা বড় মার্কেট, সেটা দেখালাম। এবার আমি যেখানে রয়েছি পাহাড়গঞ্জ এরিয়াতে রয়েছি। পাহাড়গঞ্জে একটা বিশাল বড় মার্কেট আছে। যেমন এই দাদার দোকান থেকে আমি ব্যাগ কিনে ফেললাম। এখানেই রয়েছে ব্যাগ, বিভিন্ন রকমের ব্যাগ, আরো অনেক কিছু রয়েছে, কালেকশন খুব ভালো। তার সঙ্গে আরো অনেক দোকান এখানে রয়েছে। এই মার্কেটটাও মানে কেনার মতো একটা মার্কেট, বেশ রিজনেবল দামে অনেক রকম জিনিস পাচ্ছেন। এখানে আসতে পারেন। এই সামনে হলো আমাদের নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, গেট নাম্বার 1। সোজা গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে যদি সোজা চলে আসেন তাহলে যেমন অনেক হোটেল পেয়ে যাবেন, এখানে সঙ্গে পেয়ে যাবেন একটা মেন মার্কেটটাও কিন্তু এখানে। পাহাড়গঞ্জ এরিয়ার মেন মার্কেটটা কিন্তু এখানে। আমরা ডিনার করতে চলে এসেছি পাহাড়গঞ্জ মেন মার্কেটেরই একটা রেস্টুরেন্টে। মোটামুটি এখানকার খাবার ভালো, এবং যা যা খাবার আছে আমাদের পছন্দের মতোই। আমরা যেমন এখন নিলাম তাওয়া রুটি, নিলাম পরোটা, আর এখানে আলু জিরা একটা নিলাম, আর নিলাম ডিমের অমলেট, আর কাঁচা পেঁয়াজ আর লঙ্কা তো আছেই। এটা আমরা নিলাম। আপনারা পাহাড়গঞ্জে মোটামুটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, তবে একদম স্টেশনের কাছে যেগুলো পাচ্ছেন সেখান থেকে না খাওয়াটাই ভালো। একটু এদিকে চলে আসলে খাবারটা ভালো মানের পাবেন, সে কারণে বলবো এই সাইডে পাহাড়গঞ্জের এইদিকে একটু চলে আসুন। গুড মর্নিং ফ্রম দিল্লি। আমরা আছি দিল্লিতে। আজকে আমাদের দিল্লিতে দ্বিতীয় দিন। প্রথম দিনটা আমি কি করেছি, আমরা কিভাবে ঘুরেছি সেটা আমরা দেখিয়েছি। আস্তে আস্তে বেলা 11টা বেজে গেছিল, তাই আমরা কিন্তু কোনো লোকাল সাইট সিইং এ যাইনি।
নিজেদের মতো করে কিছুটা ঘুরেছি, মার্কেট গেছি, রামকৃষ্ণ মিশন গেছি। আজকে দ্বিতীয় দিন, এখন বাজে সকাল 9টা। আমরা বেরিয়ে পড়েছি দিল্লি লোকাল সাইট সিইং করতে। দিল্লিতে যে সিটি ট্যুরটা করানো হয় সেই সিটি ট্যুরে বেরিয়েছি, যাচ্ছি। অনলাইন বুকিং করেছি incredibleBharat.co.in, এই সাইট থেকে আমরা বুক করেছি। আপনাদের বুকিং ডিটেলস, বুকিং এর জন্য সাইট, সমস্ত কিছু আমি এই ভিডিওতেই দিয়ে দেবো, দেখবেন ভালো করে। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা চলে এসেছি বাসের কাছে। হ্যাঁ, তার আগে বলে দিই, আমরা এলাম একদম এক্সিট গেট নাম্বার 2 থেকে। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে সোজা চলে আসলেই পাবেন হোটেল স্টে ওয়েল, তার পাশেই রয়েছে হোটেল গ্র্যান্ড প্লাজা। এখানেই কিন্তু বাস দাঁড়াচ্ছে। আপনাদের আসতে হবে ঠিক এখানটাই, রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়ালে চলবে না, বাসটা ওখান দিয়ে যাবে না। বাসটা যাবে একদম এই ফ্লাইওভারের ওপর দিয়ে, ফ্লাইওভারের মুখটাতেই বাস দাঁড়াচ্ছে। এইরকমই বাস কিন্তু দেওয়া হবে, এসি বাস, এরকম বাসই দেওয়া হবে। এই হলো আমাদের বাস। চলুন বাসের ভেতরটা এবার আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। আমাদের দিল্লি লোকাল সাইট সিইং ট্যুর শুরু হয়ে গেছে। প্রথমেই যে স্পটটায় চলে এলাম সেটা হচ্ছে বিড়লা মন্দির। এই হলো বিড়লা মন্দির। এখানে আমাদের আধ ঘন্টা টাইম দেওয়া হয়েছে। উল্টো দিকে বাস দাঁড় করানো রয়েছে। আমাদের আসতে হচ্ছে সাবওয়ে দিয়ে, এখানে কিন্তু রাস্তা ক্রস করা যাবে না। সাবওয়ের নিচ দিয়ে আমরা এলাম এবং এসে আমরা একদম বিড়লা মন্দিরের সামনে রয়েছি। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, ক্যামেরা মোবাইল সমস্ত কিছু জমা রেখেই আমাদের ভেতরে যেতে হবে। এখানে ক্লক রুম রয়েছে, ক্লক রুমে যাবো, সমস্ত কিছু জমা করে আমরা ভেতরে যাব। বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি চট করে বিড়লা মন্দিরটা। এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন করে আবার বাসে উঠে পড়লাম। যাচ্ছি এবার আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। রয়েছে একদম রাইসিনা হিলস এর সামনেই, সে কারণে বেশ এক্সাইটেড লাগছে। যেটা আমরা সারাক্ষণ টিভিতে দেখি বা নিউজ পেপারে পড়ি, সেই রাষ্ট্রপতি যেখানে থাকেন সেই রাইসিনা হিলস। তার পাশেই রয়েছে ওল্ড পার্লামেন্ট হাউস। আর এই ওল্ড পার্লামেন্ট হাউস কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। পিছনেই বানানো হয়েছে সেন্ট্রাল ভিস্তা, যেটা প্রচুর টাকা ব্যয় করে বানিয়েছেন মোদিজি। এই জায়গা থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। আর সামনের রাস্তাটা আমি একটু দেখাবো, যে এই রাস্তাটা 26শে জানুয়ারিতে প্যারেড হয়, রাজপথ বলা হতো, কিন্তু বর্তমানে মোদিজি এখানকার নাম রেখেছেন কর্তব্যপথ। এই সামনেটাই হয়, সামনেটাতেই 26 জানুয়ারি প্যারেড হয়। সেই জায়গাটা কিন্তু আমি দেখাচ্ছি এখন আপনাদের। আমরা যারা দূরদর্শনে বা টিভিতে এখন দেখি 26 জানুয়ারি প্যারেড। চলে এলাম ইন্ডিয়া গেটের সামনে, যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটা হলো কর্তব্যপথ। এই রোডটাকেই বলে কর্তব্যপথ এবং এখানেই, এইটার আগে নাম ছিল রাজপথ। এখানেই 26 জানুয়ারি সৈন্যরা মার্চ করেন, এখানে প্যারেড যেটা হয়। আর এখান থেকে আমি ইন্ডিয়া গেটটা দেখাচ্ছি আপনাদের। ইন্ডিয়া গেট অ্যাকচুয়ালি এটা ওয়ার মেমোরিয়াল। এখানে 70,000 সৈনিকের নাম লেখা রয়েছে বা শহীদের নাম লেখা রয়েছে। আর পিছনে রয়েছে একটা স্ট্যাচু, যেখানে রয়েছে জাস্ট ইন্ডিয়া গেটের পিছনে দেখুন রয়েছে একটা স্ট্যাচু, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। আমরা যাচ্ছি ইন্ডিয়া গেটের ভেতরে। এই ইন্ডিয়া গেটের ভেতরে যেতে গেলে এই আন্ডারপাসটা দিয়েই যেতে হবে। সুন্দর আন্ডারপাস করা রয়েছে যাতে কারো কোনো বিপদ না হয়ে যায়, অ্যাক্সিডেন্ট না হয়। খুব সুন্দর করে একটা আন্ডারপাস করে রেখেছে। এইখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, কোনো টিকিট কিন্তু লাগছে না, কোনো প্রবেশ মূল্য নেই। আন্ডারপাস ধরে একদম ইন্ডিয়া গেটের সামনে চলে এসেছি। সকলে কিন্তু আসছেন না, গাইড একটু মিসগাইডই করছে আমার মনে হলো। এমন কিছু কঠিন নয় জায়গাটা আসা, গাইডরা বলে দিচ্ছে অনেক ক্ষেত্রে। অনেককে বলছেন যে যদি আপনার কোনো অসুবিধা থাকে শারীরিক, যাবেন না, কোনো ব্যাপার না, চলে আসুন এই জায়গাটা। আমি বলবো সামনেটা আসলে কিন্তু খুব ভালো লাগবে। ইন্ডিয়া গেট আদতে একটা ওয়ার মেমোরিয়াল, আপনাদের আগেই বললাম। এখানে রয়েছে 70,000 শহীদের নাম, যারা এই ওয়ারে মারা গিয়েছিল, বা সৈনিকের নাম এখানে লেখা রয়েছে। এখানে আমি সামনে থেকে যতটা জুম করে দেখানো সম্ভব, এই যে পুরো গেটটা জুড়ে কিন্তু বিভিন্ন সৈনিকের নাম লেখা রয়েছে। 70,000 সৈনিকের মারা গিয়েছিলেন এই যুদ্ধে, এবং এখানেই সেই যুদ্ধে যারা মারা গিয়েছিলেন তাদের নাম লেখা রয়েছে। সেই কারণে এটা একটা স্মারক হিসেবেই চিহ্নিত হয় এই গেটটা। আমরা এই ট্যুরটা করছি অনলাইন বুকিং করে, তবে আমাদের সঙ্গে বাসে যারা আছেন তারা কিন্তু অনেকেই অফলাইন বুকিং করেছেন, মানে হোটেলের মাধ্যমে করেছেন বুকিং, যে হোটেলে আছেন, অথবা এমনভাবে করেছেন যে পাশাপাশি কোনো ট্যুর এজেন্ট আছে, ট্রাভেল এজেন্ট আছে, তাদের মাধ্যমে করেছেন। সেক্ষেত্রে রেটটা মনে হয় একটু বেশি পড়বে। আমি আপনাদের গাইড করছি একদম যেটা অ্যাকচুয়াল রেট। আমরা নিয়েছি 299।
এসি বাস দেওয়া হয়েছে। বাসটা বেশ ভালো, এসি খুব ভালোই ঠান্ডা হচ্ছে। সঙ্গে একজন গাইড থাকবে। সেই বাসে আমরা যে ট্যুরটা করছি একদম অনলাইন বুকিং করেছি। আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে বুকিং করতে, তাহলে অযথা আপনাদের ঠকতেও হয় না, অযথা পয়সাও নষ্ট হয় না। সেই কারণে আমি আপনাদের সঠিকভাবে গাইড করার চেষ্টা করছি। দিল্লি ঘুরতে এসে আপনারা কিভাবে ঠিকঠাকভাবে দিল্লি ভ্রমণটা করতে পারেন। এরপরে যেখানে আমাদের নিয়ে আসা হলো সেটা একটা ক্রাফট বাজার, ইন্ডিয়ান টেক্সটাইল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আইটিডিসির ক্রাফট বাজারে নিয়ে আসা হলো। ভেতরেই হচ্ছে ভেতরের মার্কেটটা। প্রচুর জিনিসপত্র এখানেই তৈরি হয়। সিনিয়র সিটিজেনরা তৈরি করছেন এবং কিছু ভিডিও মহিলা আছেন তারা তৈরি করছেন, যেটা আমাদের গাইড ইনফর্ম করলো। সেই জিনিসগুলো এখানে দেখা যাবে, তবে আমরা এখনো প্রবেশ করিনি। একটা জিনিস এখানে বলে রাখি, এখানে যেটা বলা হচ্ছে, এখানে কিন্তু আবার যদি আপনি প্রবেশ করতে চান এখানে ভেতরে আবার একটা গাইড আছে। সেই গাইডকে নিয়ে আপনাদের দেখতে হবে, নিজের মতো করে যে ঘুরতে পারবেন সেটা আমাদের গাইড অন্তত বললো না। এখানে আবার একটা গাইড আছে, সেই গাইড করবে মার্কেটটা। আমার তো মনে হয় নিজেরাই ঘোরা যায়, না ঘোরার কিছু নেই, আমি আমার মতো নিজের মতো করে দেখতেই পারি, কিন্তু এদের এটা একটা মনে হচ্ছে বিজনেস। এখানে গাইড করছে, গাইডের সঙ্গেই আমাদের পুরো টিম গেল। আমরা এখনো যদি ভেতরে প্রবেশ করিনি। এই হচ্ছে এন্ট্রান্সটা। আইটিডিসির পরে আমাদেরকে একটা লাঞ্চ ব্রেক দেওয়া হলো। লাঞ্চ ব্রেকের পরে চলে যাব আমরা কুতুব মিনার এবং তারপরে যাব লোটাস টেম্পল। মাঝখানে শক্তিস্থল বা রাজঘাট এরকম কিছু দেখানো হবে, দুটোই দেখানো হবে কি জানি না। রাজঘাটটা দেখানো হবে সেটা জানি। আর লাস্ট পয়েন্ট হচ্ছে রেড ফোর্ট। রেড ফোর্টে বাস ওয়েট করবে না, রেড ফোর্টে সবাইকে নামিয়ে দেওয়া হবে, বা যারা নামতে চান তাদের নামিয়ে দেওয়া হবে। নিজের মতো করে ঘুরে নিতে হবে। রেড ফোর্টের কাছেই রয়েছে আবার চাঁদনি চক মার্কেট, অনেকেই বিকেলবেলা চাঁদনি চক মার্কেটটা ঘুরতে চান, বা জামা মসজিদও রয়েছে রেড ফোর্টের কাছে। তারা যদি ঘুরতে চান নিজের মতো করে তাদেরকে ঘুরে নিতে হবে। রেড ফোর্ট হচ্ছে লাস্ট স্টপেজ আমাদের আজকের লোকাল সাইট সিইং এ। এরপর আমরা চলে এলাম কুতুব মিনারে, যার প্রবেশ মূল্য 40 টাকা। কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত বিশ্বের উচ্চতম একটা মিনার। 1199 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক এর নির্মাণ শুরু করেন এবং পরবর্তীকালে ইলতুৎমিশ এটি সম্পন্ন করেন। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি প্রতিদিন সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। কুতুব মিনার দেখে এরপরে আমরা চলে এলাম লোটাস টেম্পলে। লোটাস টেম্পল কিন্তু দিল্লির একটা ভীষণ সুন্দর দর্শনীয় স্থান। 1986 সালে এই মন্দিরটি সকলের জন্য খুলে দেওয়া হয়। লোটাস টেম্পল আসলে একটি মেডিটেশন হল। বিভিন্ন ধর্মের মানুষ এখানে একত্রিত হন মেডিটেশনের জন্য এবং দর্শন করার জন্য। এই মন্দিরটি সোমবার বাদে সপ্তাহের বাকি দিন রোজ খোলা থাকে। আমরা এরপর চলে এলাম রাজঘাটে, যেখানে রয়েছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল। 1948 সালের 30শে জানুয়ারি আমরা সবাই জানি মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছিল। নাথুরাম গডসের হাতেই উনি মারা গিয়েছিলেন। যমুনা নদীর তীরে এই রাজঘাটে মহাত্মা গান্ধীকে দাহ করা হয়েছিল। এরপরে এখানেই তার সমাধিসৌধ তৈরি করা হয়েছে। এখন যাব সেটাই দেখতে, এবং এরপরে চলে যাব আমাদের শেষ স্পট রেড ফোর্টে। চলে এলাম গান্ধীজির সমাধিসৌধর সামনে, যেখানে কালো পাথরের ওপর লেখা রয়েছে গান্ধীজির শেষ কথা, হে রাম, এবং যেখানে একটা শিখা সারা বছর প্রজ্বলিত থাকে। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় চিরন্তন শিখা বা ইটারনাল ফ্লেম। আমাদের বাস আমাদেরকে রেড ফোর্টের সামনেই নামিয়ে দিল। রেড ফোর্ট কিন্তু আমাদের দেখা হলো না, কারণ 4:30 বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু এখানে প্রবেশ করা যায় না। আমরা জানতামই আসতে পারবো না, কারণ ওরা রেড ফোর্টটা ঘোরায় না, রেড ফোর্টে নামিয়ে দিয়েই চলে যায়। তারপরে টাইম থাকে না এখানে ঘোরার, বন্ধ হয়ে যায় যেহেতু তাড়াতাড়ি 4:30 সময়। তো আসেই রয়েছে চাঁদনি চক মার্কেট আর রয়েছে জামা মসজিদ। এই জায়গাগুলো কিন্তু এখানেই পরপর দেখে নিতে পারেন রেড ফোর্ট এরিয়াতে চলে এলে। সন্ধ্যা হয়ে গেছে, সেই কারণেই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই দিকটা কিন্তু দোকানপাট খুব একটা নেই। আমরা যে গেটের কাছে আছি, লালকেল্লার 2টো গেট আছে, এই দিকের গেটটায় দোকানপাট কিন্তু বেশি নেই। আমি একটু তাও দেখিয়ে দিচ্ছি। আলো জ্বালানোর পরেও দেখতে ফোর্টটা খুব সুন্দর লাগছে, আর দেখতে পারলে তো আরো ভালো লাগতো। তাই আপনাদের বললাম যে আপনারা পারলে সময় নিয়ে অবশ্যই আসুন এই ফোর্টটা দেখতে, নিজেদের মতো করে একবার চলে আসুন এই ফোর্টটা দেখতে। রেড ফোর্ট দেখে আমরা এখন যাচ্ছি
চাঁদনি চক মার্কেটের দিকে। দিল্লি চাঁদনি চক মার্কেটটা খুব বড় সস্তা মার্কেট বলে শুনেছি, সেখানেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি আমরা। আপনারা চাইলে রেড ফোর্টের কাছ থেকে টোটো পেয়ে যাবেন, ই রিক্সা পেয়ে যাবেন, ই রিক্সা করেও যেতে পারেন। আমরা যাচ্ছি হেঁটেই। এই হলো মার্কেট, এখানে হরেক রকমের জিনিস রয়েছে, বিভিন্ন রকমের আপনারা যা যা চাইছেন আমার মনে হয় সবকিছুই পাওয়া যাবে। কোয়ালিটি কতটা ভালো হবে আমি বলতে পারছি না, কিন্তু আমি এখানে যা দেখতে পাচ্ছি সব রকমের জামা কাপড়, মানে জামা কাপড়ের যা যা জিনিস হয় সবকিছুই কিন্তু এখানে রয়েছে। আরো একটা মার্কেট আপনাদের দেখিয়ে দিচ্ছি, নাম শুনেছেন নিশ্চয়ই সবাই, মিনা বাজার। একদম চাঁদনি চক মার্কেটের পাশাপাশি রয়েছে মিনা বাজার। চাঁদনি চক মার্কেট থেকে হাঁটতে হাঁটতেই জামা মসজিদ, জামা মসজিদের পাশেই একদম গা দিয়েই রয়েছে এই মিনা বাজার। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, জামা মসজিদের কাছেই বিভিন্ন রকমের ননভেজ খাবার পেয়ে যাবেন। যারা ভেজ ননভেজ খাবার খুঁজছেন বিভিন্ন রকমের ননভেজ খাবার পেয়ে যাবেন। আর এই জামা মসজিদের কাছেই রয়েছে নানা রকমের স্ট্রিট ফুডের দোকান। আমরা নিজেরাই কিছু খাবার খেলাম, বেশ ভালো কোয়ালিটি। আপনারা আমার সঙ্গে দেখছেন দিল্লি ভ্রমণ। আমি আপনাদের গাইড করার চেষ্টা করছি 2 রাত 3 দিনে কিভাবে দিল্লি ঘুরবেন। এরপরে আপনারা দিন কম বেশি করতেই পারেন, তবে 2 রাত 3 দিনে মোটামুটি দিল্লিতে যদি আসেন কিভাবে ঘুরবেন সেটা পর্যন্ত গাইড করার চেষ্টা করছি। যেমন যেদিন প্রথম দিন আসছেন সেদিন একটা কাজ করবেন, আশপাশটা ঘুরে দেখতে পারেন। দ্বিতীয় দিনটা চলে যেতে পারেন লোকাল সাইট সিইং করতে, যেটা বাসে করে, এসি বাসে করে নিয়ে যাওয়া হয়, দিল্লি দর্শন যেটা, সেটা করতে পারেন। যেটা আমি আমার ভিডিওতে দেখাচ্ছি, এই ভিডিওতে দিল্লি দর্শন কিভাবে করবেন, কিভাবে বুক করবেন ট্যুরটা সেটা। আর থার্ড ডেটা আপনাদের নিজেদের জন্য একটু দিল্লিতে যেহেতু এত শপিং এর জায়গা রয়েছে, শুধু শপিং এর জন্য একটু রাখতে পারেন, বা অক্ষরধাম টেম্পলটাও চলে যেতে পারেন। দিল্লি দর্শনে কিন্তু অক্ষরধাম টেম্পলটা পড়ছে না, ওটা আপনাদের আলাদাভাবে ঘুরতে হবে। অক্ষরধাম টেম্পল মানে স্বামীনারায়ণ টেম্পল, দিল্লি স্বামীনারায়ণ টেম্পলটা কিন্তু ভীষণ ভালো। তো শপিং এর জন্য স্বামীনারায়ণ টেম্পলের জন্য রাখতে পারেন থার্ড ডেটা। প্রথম দিনটা আমি বলবো রেড ফোর্টটা দেখে নিন। রেড ফোর্টের পাশে থাকছে চাঁদনি চক মার্কেট, সেই চাঁদনি চক মার্কেটটাও দেখে নিন। পাশে রয়েছে জামা মসজিদ, সেটাও দিল্লির একটা দ্রষ্টব্য, সেগুলো দেখে নিন। কারণ রেড ফোর্ট কিন্তু দিল্লি দর্শনের মধ্যে দেখানো হয় না, রেড ফোর্টে গিয়ে আপনাকে নামিয়ে দেবে। ঘুরতে কিন্তু আপনাদের নিজের মতো করেই হবে, আর যখন আপনাকে নামাবে তখন গিয়ে দেখবেন রেড ফোর্ট বন্ধ হয়ে গেছে। সেই জন্য বলবো রেড ফোর্টটা নিজের উদ্যোগে নিজেরাই দেখে নিন। এইভাবে আপনারা 2 রাত 3 দিনে ঘুরে নিতে পারেন দিল্লি। আমরাও কিন্তু আজ 3 দিনের দিন চলে যাব, বিকেল বেলা ট্রেন ধরে 4:50 রাজধানী ধরে আমরা ফিরে যাব কলকাতায়। একদম নিউ দিল্লি স্টেশনের কাছে যেহেতু রয়েছি, পাহাড়গঞ্জ এরিয়ায়, তাতে কোনো খুব কাছেই আমাদের স্টেশন, চট করেই চলে যাব স্টেশনে এবং আমরা চলে যাচ্ছি কলকাতা। চলুন আরো কিছু টিপস আপনাদের জন্য রয়েছে, দেখাতে থাকি। দিল্লি আসলে আপনারা থাকবেন কোথায়? পাহাড়গঞ্জ এরিয়াতে একদম স্টেশনের কাছাকাছি। আপনাদের যদি ফেরার ট্রেন নিউ দিল্লি থেকেই থাকে তাহলে আমি বলবো নিউ দিল্লি এরিয়ার পাহাড়গঞ্জের কাছাকাছি থাকুন। পাহাড়গঞ্জ এরিয়ার এই জায়গাটা মেন বাজারের ওপর বেশ কিছু হোটেল রয়েছে। একদম সোজা চলে গেল নিউ দিল্লি স্টেশনের গেট নাম্বার 1। ওই গেট নাম্বার 1 থেকে বেরিয়ে সোজা চলে আসুন, আমি সামনে যেটা ধরে আছি গেট নাম্বার 1 এর দিকেই, এবার সোজা চলে আসুন, পাচ্ছেন এই মেন বাজারের রোডটা। এখানে অনেক হোটেল রয়েছে, বিভিন্ন মানের হোটেল রয়েছে, ভালো মানের, মধ্য মিডিয়াম বাজেটের হোটেল, সব রকম হোটেল পেয়ে যাবেন, এখানে থাকতে পারেন। এছাড়াও দিল্লি এসে কোথায় থাকবেন বেশ কিছু হোটেলের ভিডিও আমি আমার আলাদা একটা ভিডিওতে দেখিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন, যে দিল্লি এসে কোথায় থাকবেন, সেখানকার রুম কিরকম, ট্যারিফ কিরকম, সমস্তটাই পেয়ে যাবেন। দিল্লিতে এসে খাওয়া দাওয়া কোথায় করবেন? যেই হোটেলে থাকছেন তাদের রেস্টুরেন্ট থাকলে নিজস্ব খেতে পারেন, আর যদি তাদের নিজস্ব রেস্টুরেন্ট না থাকে, সবার তো নিজস্ব রেস্টুরেন্ট নেই যা দেখলাম, তো সেক্ষেত্রে আপনারা একদম স্টেশনের কাছে একটা উল্টো দিকে এই যে গেট নাম্বার 1 দিয়ে পাহাড়গঞ্জের দিকে ঢুকে পড়লে এই গলিতে ঢুকতে পারেন। এখানে কিছু বাঙালি হোটেল রয়েছে, যেখানে বাঙালি ভাত, মাছ, ডাল, পাঁচমিশালি সবজি, যেরকম বাঙালি খাবার হয় সবটাই পাওয়া যাচ্ছে। এই এখানে শুরু হয়ে গেল কলকাতার বাঙালি হোটেল। এখানে বেশ কিছু বাঙালি হোটেল পাচ্ছেন। খাবার নেওয়ার আগে অবশ্যই আমি বলবো মান এবং দাম দুটোই যাচাই করে তারপরেই হোটেলে খাবার, কোন হোটেলে খাবেন সেটা ঠিক করবেন। আমার মতো যারা খুব চা খোর আছেন, আমি প্রচন্ড চা খেতে ভালোবাসি, বারবার চা খাই, তারা কিন্তু দিল্লি আসলে ফেমাস, মুম্বাই ফেমাস নাগরি টিটা একবার টেস্ট করে দেখবেন। চাটা ভীষণ ভালো, বারবার এখানে চলে আসছি, চা খাচ্ছি, এবার খাবো 1 কাপ কফি। চা তো খেলাম, এবার 1 কাপ কফি খাবো। কফির দাম একদম পুরো দুধ দিয়ে করে, কফির দাম পড়ছে 30 টাকা পার কাপ, আর চা পড়ছে মিনিমাম 10 টাকা পার কাপ, তারপরে 15 টাকাও রয়েছে। 15 টাকায় কিন্তু অনেকটা চা দিচ্ছে এরা। আমরা
আমরা চলে এসেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে, যেখান থেকে আমাদের হাওড়া ফেরার ট্রেন রয়েছে। আমরা ফিরবো 12302 দিল্লি, নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস ধরে। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই ট্রেনটা বিকেল 4:50 ছাড়ছে। আগামীকাল সকাল 9:55 আমাদেরকে হাওড়া নামিয়ে দেবে। আর নিউ দিল্লি স্টেশন থেকেই আমি আমার দিল্লি ট্যুরের ব্লগটা শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।